ও একদম গরম জল, তার যে ধোঁয়াটা একদম মুখে এসে লাগছে, দুর্দান্ত। চারিদিকে এত ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে গরম জলের ভাবটা সরাসরি মুখে আসছে, পুরো ঝুরঝুরে বরফ। আরে বাপরে বাপ, দেখুন এটা পুরো জমাট বেঁধে গেল। এটা নিয়ে আস্তে করে প্রথম পর্বে আমি হাওড়া থেকে সিমলা এসে সেখানে দুরাত্রি কাটিয়ে গতকাল রাতে কাশলে এসে পৌঁছই। এখানেই রাত্রি যাপন করি। এখন আর বলতে দ্বিধা নেই, দুর্দান্ত একটা সিমলা কুলু মানালি ট্রিপ করছি। গুড মর্নিং। কালকে সিমলা থেকে কাশল এসে পৌঁছেছি, 8 ঘন্টা সময় লেগেছে। কিন্তু বিশ্বাস করুন, এই 8 ঘন্টায় সারাক্ষণ বৃষ্টি পেয়েছি। কালকে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল যে আজকে কীরকম ওয়েদার পাবো না পাবো। তাই রুম থেকেই চিন্তা করছি যে কখন সকাল হবে এই ব্যালকানিতে এসে বসবো। এই হচ্ছে রুম আমার, আর এই হচ্ছে ব্যালকানি। দেখুন ব্যালকানি থেকে দৃশ্যটা একবার দেখুন, খালি পুরো মন ভরে গেল। ও কি অপূর্ব দৃশ্য দেখুন। এই হচ্ছে সামনে পার্বতী নদী কুলু কুলু শব্দে বয়ে যাচ্ছে, একদম চায়ে চুমুক দিতে দিতে এরকম দৃশ্য। আপেল গাছ ভর্তি, এখানে আপেল ফুল হয়েছে। এবং দেখুন শুধু তাই নয়, ওই দূরে পাহাড়গুলো দেখুন, খালি পুরো বরফ পড়েছে রাত্রে, এত ভালো লাগছে। আর শুধু তাই নয়, এই দিকের পাহাড়গুলোও দেখুন, এই দিকের পাহাড়গুলো পুরো বরফে ভর্তি হয়ে গেছে। দেখুন এই দিকের পাহাড়গুলো পুরো বরফে ভর্তি। সারা রাত্রি কালকে স্নোফলস হয়েছে, বোঝা যাচ্ছে। বিশ্বাস করুন এই জায়গাটার পুরো প্রেমে পড়ে গেছি। আজকে প্রচণ্ড ঠান্ডা, তাই আর স্নান করলাম না, হোটেলে একটু ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে ব্রেকফাস্ট করতে চলে এলাম। এই হচ্ছে হোটেলের ডাইনিং। দেখুন সিমলাতে যেমন বুফে ছিল, এখানে কিন্তু বুফে না, বাট আপনি যেরকম যেরকম চাইবেন, যা কোয়ান্টিটি চাইবেন সেই রকম সঙ্গে সঙ্গে এরা সার্ভ করে দেবে। খানিকক্ষণের মধ্যেই আমার অর্ডার মতো খাবার এসে হাজির। তবে হ্যাঁ, আয়োজনে যা যা খাবার থাকবে তার মধ্য থেকেই আপনাকে অর্ডার করতে হবে। আজকের ব্রেকফাস্টে আমি নিয়ে নিয়েছি পুরি, সবজি, স্যান্ডউইচ এবং পোহা। কাশলের হোটেল থেকে আজকে চেক আউট করে যাচ্ছি একেবারে। আর কালকে সন্ধ্যেবেলা এখানে এসেছিলাম, যার জন্য হোটেলটা মানে কোন হোটেলে আছি সেটা দেখানো হয়নি। রুম থেকে তো চমৎকার ভিউটা দেখিয়েছি। আর এই হচ্ছে হোটেল, আমাদের যে হোটেল কাশলের, এবং এই হচ্ছে প্রাকৃতিক ভিউ। দেখুন একদম বরফ ভর্তি পাহাড়ে। হোটেল থেকে বেরিয়ে যাত্রা শুরু করলাম মণিকরণের উদ্দেশ্যে। খানিকটা এগোতেই পড়ল কাশল মার্কেট। এখানে দেখলাম প্রচুর হোটেল আর হোমস্টে। বিশালাকার সব পাহাড় দিয়ে ঘেরা এই মার্কেটটা বেশ জমজমাট। গতকাল কাশল আসার পথে প্রচণ্ড বৃষ্টি হওয়ার দরুন কাশলের প্রাকৃতিক রূপকে তেমনভাবে চাক্ষুষ করা হয়নি। তাই আজকে চোখ মেলে দেখছি কাশলের মনোমুগ্ধকর নান্দনিক রূপ। বাদিকে পার্বতী নদী আর চারিদিকে সুবিশাল পর্বত দেখতে দেখতে এসে পৌঁছলাম মণিকরণ। কাশল থেকে জাস্ট 6 কিলোমিটার ডিস্টেন্স, চলে এলাম মণিকরণ। বলে রাখি, এই চত্বরে সিগারেট, টোবাকো, ম্যাচবক্স বা যে কোনো ধরনের অ্যালকোহল কঠোরভাবে নিষিদ্ধ। প্রথম দর্শনেই এই তীর্থস্থানটি আমার মন কেড়ে নিল। 5774 ফিট উচ্চতায় অবস্থিত এটি তার প্রাকৃতিক উষ্ণ প্রশমন, শিখ ধর্মাবলম্বীদের জন্য পবিত্র গুরুদুয়ারা ও হিন্দু ধর্মাবলম্বীদের শিব ও রামচন্দ্র মন্দিরের জন্য বিশেষভাবে পরিচিত। একদম গরম জল, তার যে ধোঁয়াটা একদম মুখে এসে লাগছে, দুর্দান্ত। চারিদিকে এত ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে গরম জলের ভাবটা সরাসরি মুখে আসছে, অপূর্ব লাগছে, অপূর্ব, দুর্দান্ত। দেখুন একদম অনবরত এখান থেকে কন্টিনিউ গরম জল পড়ছে এবং এখান থেকে ধোঁয়া নির্গত হচ্ছে এবং সেই ধোঁয়া চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। জুতো এখানে খুলে গুরুদ্বারার ভিতরে প্রবেশ করতে হচ্ছে। আমি আর জুতো খুললাম না, ভিতরে গেলাম না, কিন্তু দেখুন সবাই এখানে জুতো খুলে ভিতরে প্রবেশ করছেন। কিংবদন্তি অনুসারে দেবী পার্বতী এখানে তার কানের দুল বা মণি হারিয়ে ফেলেছিলেন এবং শিব তা উদ্ধার করেন। সেই থেকেই এই স্থানের নামকরণ করা হয়েছে মণিকরণ। এই হচ্ছে হট স্প্রিং, গরম জল, এখানে প্রচুর মানুষ স্নান করছেন। বেশ ভালো রকম গরম আছে জলটা। এইখানে জামা প্যান্ট রেখে, জুতো রেখে সবাই স্নান করছেন, এখানে করতে পারেন। এবং দেখুন এখানটা পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে রয়েছে, পুরোটা ধোঁয়ায় ধোঁয়া। মণিকরণ যাবার রাস্তা একটাই, তাই যে পথে গিয়েছিলাম
সেই পথ ধরেই আবার রওনা দিলাম। সুতরাং কাশল সহ এখানকার নৈসর্গিক পারিপার্শ্বিক পরিবেশ আবার একবার চাক্ষুষ করবার সুযোগ পেয়ে গেলাম। আগের পর্বেই বলেছিলাম সিমলা থেকে কাশল আসার পথে ভুন্তর থেকে ডান দিকে 30 কিলোমিটার গেলে কাশল। অতএব আজ সেই পথ ধরেই ভুন্তর পৌঁছে ডান দিকের রাস্তা ধরে নিলাম, যা কুল্লু হয়ে সোজা চলে গিয়েছে মানালি। পাহাড়ি ওয়েদার কখন কি হয় বোঝা মুশকিল। দেখুন সকালবেলা কত আনন্দিত হলাম যে আজকে বোধহয় ওয়েদার ভালো, কিন্তু জাস্ট মণিকরণ থেকে বেরিয়ে এসেছি, ব্যাস আবার সেই কালকের মতো বৃষ্টি শুরু। বুঝতে পারছি না এই বৃষ্টি আবার কখন থামবে। এত সুন্দর সুন্দর সিনসিনারি, কিছুতেই যেন ফ্রেমবন্দি করতে পারছিলাম না। এখন চলেছি কুল্লুর ওপর দিয়ে, এত জোর বৃষ্টি জানলার বাইরে ক্যামেরা নিয়েই যেতে পারছি না। বৃষ্টি এত বড় ভিলেন হয়ে যে সামনে এসে দাঁড়াবে সকালে তা একটুও টের পাইনি। NH-21 ধরে চলতে চলতে পথেই পড়ল বৈষ্ণমাতা মন্দির। এই মন্দির দর্শন করতে গেলে মূল ফটকের সামনে জুতো খুলে তবেই সমগ্র মন্দির ঘুরতে পারবেন। 1966 সালে স্বামী সেবক দাসজি মহারাজ কর্তৃক নির্মিত এই মন্দিরটি কুল্লুর অন্যতম প্রধান পর্যটন ও ধর্মীয় স্থান। জম্মু ও কাশ্মীরের বৈষ্ণোদেবীর আদলে তৈরি এই মন্দিরে একটি পবিত্র গুহা রয়েছে, যেখানে প্রবেশ করতে গেলে প্রায় হামাগুড়ি দিয়েই আপনাকে ঢুকতে হবে। এখানে ভক্তদের জন্য বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে। প্রচুর ভক্তদের দেখলাম মায়ের প্রসাদ গ্রহণ করছেন। বৈষ্ণোদেবী মন্দিরে ভোগ খেতে বসে গেছি। পুজোর ওখানে গেলাম, মন্দিরের ভিতরটা ঢুকতে পারলাম না, প্রচণ্ড ভিড়, আর হামাগুড়ি দিয়ে ভিতরে ঢুকতে হচ্ছে। বিশেষ করে যারা ওখানে পুজো দিচ্ছেন তারাই ঢুকছেন। আমি দেখলাম এখানে ভোগ খাওয়ানো হচ্ছে, ওখানে মোটামুটি দর্শন করে চলে এলাম ভোগের ঘরে। আর এখানে ভোগ খাওয়ার সিস্টেমটা ঠিক অন্যরকম। এখানে ভোগ খাওয়ার সিস্টেম হচ্ছে আপনার কোনো পয়সা করে কিছু লাগবে না বা কোনো মূল্য নেই, খেয়ে দিয়ে একটা যেটা আপনার মনে হবে সেরকম একটা কিছু দান করে দিলেই হলো। তো যাই হোক, একদম দেওয়া হয়েছে গরম গরম ভাত, ডাল, একটা তরকারি। এখানে আরও একটা নিয়ম হলো খাবার পর আপনার ডিশ গ্লাস আপনাকেই ধুয়ে রেখে আসতে হবে। মন্দির থেকে বেরিয়ে বেশ কিছুটা এগিয়ে এবার দাঁড়ালাম শাল ফ্যাক্টরির সামনে। যেহেতু এনারা ম্যানুফ্যাকচারার, তাই প্রতীকী স্বরূপ কয়েকটা মেশিন দোকানের সামনেই রাখা রয়েছে। না, ভেবেছিলাম যে দাম একটু, যেহেতু ম্যানুফ্যাকচারারেরা, ভেবেছিলাম দামটা একটু কম হবে, কিন্তু না, কম তো নয়, বরং বেশি লাগলো। এবং এর একটা ফিক্সড ডিসকাউন্ট করে রেখে দিয়েছে, সেই ডিসকাউন্টেই আপনাকে মাল দেবে, কোনো বার্গেনিং করতে পারবেন না। একটা সোয়েটার দাম জিজ্ঞেস করলাম, 2250 টাকা বললো, দামটা বেশিই লাগলো। শাল ফ্যাক্টরি পেরিয়ে এসে একটা জায়গায় নেমে গেছি। এরকম দেখুন, এখানে নাম্বারিং করা আছে, এখান থেকে র্যাফটিং করানো হয়। দেখুন এখানে র্যাফটিংয়ের জন্য বোটগুলো দেখুন নিচে আছে, এরকম পর 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 এইদিকেও আছে কাউন্টার, এইদিকেও আছে কাউন্টার। কুল্লু থেকে মানালি প্রায় 40 কিলোমিটারের পথ। বিয়াস নদীর গা ঘেঁষে দেবদারু অরণ্য, সবুজ উপত্যকা, পাইন বন এবং শ্বেত শুভ্র বরফে আবৃত পাহাড়ের মধ্য দিয়ে যাওয়া, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব। রাস্তার দুই পাশে ছোট গ্রাম, আপেল বাগান এবং পাহাড়ের মনোরম দৃশ্য আপনাকে চোখের পলক ফেলতে দেবে না। তবে মেঘলা আকাশ এবং ক্ষণে ক্ষণে বৃষ্টি দৃশ্যমানতা হ্রাস করে কিছুটা হলেও আনন্দে জল ঢেলেছে। মানালির হোটেলে চলে এসেছি। মানালিতে যে হোটেলে যে রুম আমাকে প্রোভাইড করা হয়েছে সেই রুমে চলে এসেছি। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার জন্য বাইরে কোনো ভিডিও শ্যুট করতে পারলাম না। আপনাদের পরে স্কোপ পেলে দেখিয়ে দেবো যে কীরকম হোটেল। আর প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। বলছে খানিকক্ষণ আগে নাকি এখানে স্নোফলস হয়েছে, প্রচণ্ড কনকন করছে। এবারে ট্যুর পিকার্সের সঙ্গে ভ্রমণ করছি। দুর্দান্ত দুর্দান্ত জায়গা রাখছে রুমগুলো প্রত্যেকটা। সিমলাতেও যেমন রুম ছিল, কাশলেও তেমন দেখিয়েছি সব আপনাদের আগের পর্বে। এবং আজকে চলে এসেছি মানালিতে। মানালিতেও রুমটা এরকম দেখুন, দুর্দান্ত কিং সাইজের এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন বেড, এত সুন্দর। ওখানে ইলেকট্রিক কেটেল আছে, দেখুন প্লাগ পয়েন্ট আছে, টেবিল আছে, এবং এখানে একটা টেবিল আছে, এখানে ফোন দেওয়া আছে, একটা প্রমাণ সাইজের একটা মিরর আছে, এখানে চেয়ার টেবিল সব কিছুই আছে। এখানে একটা আলমারি আছে, এক্সট্রা ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে দেখছি। আর ডাস্টবিন আছে, মেনু কার্ড আছে, জল দেওয়া আছে, এখানে টিভি আছে, জলের বোতল দেওয়া আছে। লাগেজ তো ওরাই নিয়ে চলে এসছে অলরেডি। আর এই হচ্ছে ওয়াশরুম।
এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে ওয়াও, এখানে হেয়ার ড্রায়ার আছে, যা ঠান্ডা। একটু দেখে নিই আগে চালিয়ে ঠিক আছে কিনা। প্রচণ্ড ঠান্ডা, কনকন করছে। এটা কাজে দেবে এই ঠান্ডার মধ্যে। আর এই হলো ওয়াশরুম। বেসিন, এরকম বড় একটা আয়না, এখানে হ্যাঙ্গার দেওয়া আছে, এখানে এই কোমোড পরিষ্কার পরিচ্ছন্ন, বালতি, মগ, ওপরে শাওয়ার, এখানে হ্যাঙ্গার, সব কিছুই আছে। মানে দুর্দান্ত, সব মিলিয়ে একদম পারফেক্ট, যা যা থাকার দরকার সব কিছুই আছে। এই হচ্ছে আমার রুম, এবং রুমের সঙ্গে লাগোয়া এরকম একটা লম্বা বারান্দা। দেখুন, লম্বা বারান্দা, এবং এখান থেকে ভিউটা দেখুন। এখানে পরপর পরপর অনেকগুলো রুম আছে, এই একটা রুম আছে, এই একটা রুম আছে, পরপর পরপর অনেকগুলো রুম আছে, এবং এই বারান্দা থেকে ভিউ দেখুন খালি, কি চমৎকার। ও একদম পুরো পাহাড়ের ওপরগুলো পুরো সাদা হয়ে রয়েছে বরফে। দেখুন এখানে কত নিচু অবধি বরফ। দুর্দান্ত দুর্দান্ত, সবই ঠিক আছে, কিন্তু মনটা আবার একটু খারাপও লাগছে। এখানে যেমন কনকনে ঠান্ডা, আর তেমন জোরে বৃষ্টি হচ্ছে। এত ঠান্ডা, কথা বলতে পারছি না ঠিক করে। মানে ভেতরে একটা শার্ট, তারপর ইয়েলো জ্যাকেটটা পরেছিলাম, সেটা আছেই, এবং তার উপরও এই কালো রঙের জ্যাকেটটা পরতে হলো, এত ঠান্ডা। দুর্দান্ত দুর্দান্ত লাগছে, কিন্তু অপূর্ব সুন্দর। প্রচুর প্রচুর এখানে হোটেল, প্রচুর পরপর পরপর প্রচুর হোটেল। হোটেলে ঢুকেই উত্তেজিত হয়ে গেছি। দেখুন স্নোফলস হচ্ছে, কি বিউটিফুল লাগছে। তার মধ্যে বেরিয়ে পড়েছি, দিজিয়ে গরম গরম একদম ডিম টোস্ট। রাস্তায় গাড়িগুলোর ওপর থোকা থোকা বরফ দেখে আরও বেশি স্নোফলস দেখার ইচ্ছে হলো। আর ভগবান যে ক্ষণিকের মধ্যেই আমার সেই আশা পূরণ করে দেবেন, সেটা কেই বা জানতো। জাস্ট মিনিট খানেক হেঁটেই চলে এলাম ম্যালে। যদিও রাস্তায় তখনও বরফ জমেনি, তবু অনেককেই দেখলাম বরফ নিয়ে ছোঁড়াছুড়ি করতে। একেই বলে উত্তেজনা। দেখুন এত বরফ পড়ছে, এত ঠান্ডা, তার মধ্যে চলে এলাম হাঁটতে হাঁটতে মল রোড। প্রত্যেকটা গাড়ির ছাদে দেখুন কত বরফ পড়ে, প্রত্যেকটা গাড়ির ছাদে দেখুন কিরমভাবে বরফ পড়ছে। দেখুন রাস্তায় কত বরফ পড়ে আছে, দেখুন অটো থেকে শুরু করে প্রত্যেকটা গাড়িতে দেখুন বরফ। দেখবেন কোনো কিছু প্রথম দিকে অল্প মাত্রায় পেলে সেটাকেই মনে হয় অনেক, পরে যখন সেটা অত্যধিক পরিমাণে পাওয়া যায় তখন আগের পাওয়াটাকে কিছুই বলে মনে হয় না। আমার ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটল। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল প্রবল তুষারপাত। এই যে অটল বিহারী বাজপেয়ীর মূর্তি, এই স্ট্যাচুর ঠিক সোজাসুজি পুরো মল রোড। দেখুন প্রত্যেকে একদম ফটো তোলার মুডে আছেন। ছাতাগুলো দেখুন কি অবস্থা, আমার জ্যাকেট দেখুন কি অবস্থা। ও পা দেখুন পুরো জুতো ভর্তি বরফ, একদম পুরো মানে থুবু থুবু বরফ পড়ছে, থুবু থুবু বরফ। অপূর্ব, পুরো মন ভরে যাচ্ছে, মন ভরে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ মল রোড বরফে ঢেকে গেল। এ যেন এক অন্য জগতে প্রবেশ করে গেলাম। সম্পূর্ণ রাস্তায় কে যেন একটা সাদা ধবধবে চাদর বিছিয়ে দিল। মেলে থাকা গাছ কিংবা কুকুর সবই যেন বরফে আচ্ছাদিত। প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে এটাই বোধহয় জীবনের সেরা সময়। তাই বেশ অনেকটাই সময় কাটিয়ে ফেললাম বরফ বৃষ্টির মধ্যে। ঈশ্বর যেন আজ ভীষণ রকম সদয়। স্নোফল যেন শেষই হতে চায় না। শেষে এক প্রকার বাধ্য হয়েই হোটেল অভিমুখে হাঁটা লাগালাম। অনেককেই দেখলাম আগুন পোহাতে। পথের ধারে দোকানগুলোর ছাদ থেকে শুরু করে প্রত্যেকটা গাড়ির ছাদ যেন বরফের ছাদে পরিণত হয়েছে। এরকম বাইরে বরফ পড়ছে, যেতে যেতে পাশে একটা দোকানে ঢুকে গেছি। চা বানাচ্ছেন, বহুত বাড়িয়া বানায়, বহুত বাড়িয়া। 20 টাকা করে চায়ের কাপ, বাইরে বরফ পড়ছে, একদম চিল ঠান্ডা, তার মধ্যে গরম গরম চা। আহা হা হা। হোটেলে ফিরে আমি তো অবাক, নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারছি না। এইবার ডিনার করতে ঢুকছি। এই হচ্ছে ডিনারের প্লেস সামনেই। আর দেখুন খালি পুরো বরফে ভর্তি হয়ে আছে, পুরো বরফে ভর্তি, আর যা ঠান্ডা। মানে এত স্লিপ, ভয় লাগছে পা দিতে। আর দেখুন পুরো চাল থেকে না বরফগুলো, চাইগুলো পড়ছে নিচে ধুম ধুম করে। এই হচ্ছে হোটেলের ডাইনিং প্লেস। এ দেখুন এখানে হচ্ছে ডিনার। এখানে কিন্তু বুফে সিস্টেম, একদম রাইস, ইয়েলো ডাল,
और मटर पनीर, मटर पनीर, हलवा सूजी का, सूजी मतलब हलवा। हलवा सूजी। अच्छा 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 अच्छा। और क्या है? ये सैलड है और रोटी। ये रोटी रहेगा, रोटी है। ये रोटी। ओ थैंक यू रोटी। और नॉन वेज? नॉन वेज रहेगा आपका चिकन कड़ी रहेगा। চিকেন কারি। हाँ जी सर। থ্যাংক ইউ। এবারে ট্যুর পিকার্সের সঙ্গে ভ্রমণ করছি। এদের আতিথেয়তা, ব্যবস্থাপনা, হোটেল, খাওয়া দাওয়া বেশ ভালো। এই ঠান্ডার মধ্যে বেশ জমিয়ে গরম গরম ডিনারটা সেরে ফেললাম। এখন রাত্রি 2টো বাজে। একবার বেরিয়ে পড়েছি রুম থেকে দেখার জন্য যে বরফ পড়া থেমেছে কিনা। দেখুন, হ্যাঁ থেমে গেছে, কিন্তু পুরো দেখুন গাড়ির ছাদ থেকে শুরু করে পুরো সাদা হয়ে রয়েছে, পুরো নিচে পুরো সাদা। এবং না জানি কালকে সকালবেলা এই পাহাড়ের চূড়াগুলো কীরকম লাগবে, কারণ সারাক্ষণ বরফ পড়েছে। পুরো চালগুলো দেখুন পুরো বরফে ভর্তি। গুড মর্নিং। কালকে অত স্নোফলস হয়েছে, তার এফেক্টটা শুধু দেখুন, জাস্ট রুম থেকে বেরিয়েই তার এফেক্ট। ওফ দেখুন একবার, পুরো সাদা চাদরে মুড়ে গেছে। যদিও কালকে দেখিয়েছি, দেখুন প্রত্যেকটা ঘরের চালগুলো দেখুন, গাড়ির চালগুলো নিচে। চলুন এবার নিচে থেকে দেখাই। যেখানে বেড়াতে যাই সেখানে সকালবেলা সবার আগে উঠে সেই অঞ্চলটা পরিদর্শন করা আমার যেন স্বভাবে পরিণত হয়ে গিয়েছে। আজকেও তার ব্যতিক্রম নয়, তবে আজকের দিনটা কিন্তু একটু অন্যরকম। এ দেখুন, যেটা উপর থেকে বলছিলাম, গাড়িতে দেখুন কী পরিমাণে বরফ হয়ে রয়েছে এবং নিচে অনেকটা গলে গেছে। আর সকালবেলা উঠে যদি এরকম দৃশ্য দেখা যায় তাহলে কীরকম লাগে শুধু বলুন। যেদিকেই তাকাই শুধু বরফ, যেদিকে তাকাই শুধু বরফ আর বরফ। ওফ দেখুন বাইকগুলো শুধু দেখুন, দেখুন বাইকগুলো কী অবস্থা। স্কুটিগুলো, প্রত্যেকটা স্কুটি দেখুন পুরো বরফে ভর্তি। খুব চাল লাগছে এবং গাড়িগুলো ব্যাপক লাগছে, ব্যাপক। এত সুন্দর লাগছে কি বলবো, মানে এই জন্য মানে একটা স্বর্গরাজ্যে এসে প্রবেশ করেছি। এত সুন্দর লাগছে, মানে এত ঠান্ডা, তার মধ্যেও বেরিয়ে পড়েছি শুধুমাত্র এই দৃশ্য দেখার জন্য। আমরা যারা 2-4 দিনের জন্য ঘুরতে আসি তারা এরকম বরফ দেখার জন্য পাগল হয়ে যাই, কিন্তু যারা এখানে বসবাস করেন এই বরফের মধ্যে অত্যন্ত কঠিন হয়ে ওঠে তাদের দৈনন্দিন জীবনযাত্রা। যারা এখানে বসবাস করেন তাদের অবস্থা দেখুন। বহুত ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা থ্যাংক ইউ। सोलांग तक गाड़ी चालू है, उसके ऊपर बंद है सारा। আজকে চলে যাব সোলাং ভ্যালি, অটল টানেল, শিশু। তবে একটা জিনিস কি বলুন তো, কালকে এত আনন্দ করলাম, বরফ দেখলাম, কিন্তু আজকে নাকি শুনছি শিশু নাকি যেতে পারবো না, রাস্তা নাকি ব্লক, সোলাং ভ্যালির পর থেকেই নাকি আটকে দেবে। তো যাই হোক, ব্রেকফাস্টে চলে এসেছি। ব্রেকফাস্টে আজকে এখানে ওই গ্যাসের প্রবলেম যেটা বলেছিলাম, ব্রেকফাস্টে আজকে তার জন্য শুধুমাত্র করেছে ম্যাগি এবং তার সঙ্গে ফ্রুট, আর নিয়ে নিয়েছি গরম গরম চা। ব্রেকফাস্ট কমপ্লিট, এইবার বেরোবো। তার আগে হোটেলের একবারে ছাদে চলে এলাম, টপে। এখান থেকে ভিউটা দেখুন খালি একবার, ও কি লাগছে দেখুন। এই হচ্ছে ছাদে, বরফ পড়ে আছে, একদম টপ। কি দুর্দান্ত লাগছে, ও অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। বেরিয়ে পড়লাম আজকের সাইট সিংয়ে। জাস্ট মল রোড ক্রস করে মেন রোডের কাছে আসতেই দেখি সোলাং ভ্যালির দিকে গাড়ি যেতে দিচ্ছে না। ব্যাড লাক, জাস্ট মল রোডটা ছেড়ে এসেছি এই মোড়ে, এখান থেকে পুরো সোলাং ভ্যালি যাওয়ার জন্য গাড়ি আটকে দিচ্ছে। এদিকে যাওয়ার নো এন্ট্রি, কারণ এত স্নোফলস হচ্ছে। বেলা 12টার পর ওখান থেকে ফোন করলে তখন এনারা ছাড়বেন, যার ফলে সোলাং ভ্যালি, অটল টানেল এবং শিশু সব জায়গায় পুরো আটকে গেলাম, যেতে পারলাম না। স্বাভাবিকই হতাশাগ্রস্ত মন নিয়ে এগিয়ে চললাম লোকাল কিছু সাইট সিংয়ের উদ্দেশ্যে। আর প্রথমেই চলে এলাম হিড়িম্বা টেম্পল। গতকাল রাতের স্নোফলসের নিদর্শন সর্বত্র। বরফাবৃত পথ ধরে চলতে চলতে টের পেলাম তখনও গাছের পাতায় পড়ে থাকা বরফ ছোট ছোট চাঁইয়ের আকারে ঝরে পড়ছে। 1953 সালে মহারাজা বাহাদুর সিং কর্তৃক নির্মিত 24 মিটার উঁচু এই মন্দিরটি দেবদারু জঙ্গলে ঘেরা এবং এর 4 স্তরের প্যাগোডা শৈলীর কাঠের ছাদ ও খোদাই করা দরজা খুব সহজেই পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। এই মন্দিরে কোনো মূর্তি নেই,
বরং একটি গুহা ও দেবীর পায়ের ছাপ এখানে পূজা করা হয়। হিড়িম্বা দেবীর এই মন্দিরটি স্থানীয় মানুষের কাছে ধুঙ্গারি মন্দির নামেও পরিচিত, যা মহাভারতের ভীমপত্নী হিড়িম্বাকে উৎসর্গ করে নির্মাণ করা হয়েছিল। মন্দির থেকে মাত্র 70 মিটার দূরে হিড়িম্বার পুত্র ঘটোৎকচেরও একটি ছোট্ট মন্দির রয়েছে, আর সেখানেই যেতে যেতে এই জায়গায় এসে যেন উচ্ছ্বসিত হয়ে পড়লাম। এই পথের দুধারে যে দোকানগুলো আছে সেগুলো সকালবেলায় যখন খুলছেন দিদিরা, দেখুন কীরকম সব মানে প্লাস্টিকের ওপর বরফ ভর্তি, এরকম বরফগুলো এরকমভাবে সবাই ছড়াচ্ছেন। পুরো ঝুরঝুরে বরফ, পুরো ঝুরঝুরে বরফ। আরে বাপরে বাপ, দেখুন এটা পুরো জমাট বেঁধে গেল। এটা নিয়ে আস্তে করে মন্দিরের পাশেই আঞ্চলিক পোশাক পরে ছবি তোলার শখও মিটিয়ে নিতে পারেন। এখানে জিপলাইনও আছে, 200 টাকা করে পার হেড নেয়, আপ অ্যান্ড ডাউন, এবং ওরা নিজেরাই ভিডিও করে দেয়। মানে এত বরফ পড়েছে যে ছাদের মধ্যে দাদা সরাচ্ছে। হিড়িম্বা টেম্পল দেখে চলে এলাম হিমাচল ট্যুরিজম ক্লাব হাউস। এখানে মেনলি রেস্টুরেন্ট আছে, এছাড়াও ইনডোর গেম আছে। এই হচ্ছে ক্লাব হাউস, ইনডোর গেম এখানে এই যে লেখা আছে হিমাচল ট্যুরিজম ক্লাব হাউস। আর এই ক্লাব হাউস থেকে নেচারের ভিউটা দেখুন, এই হচ্ছে এখান থেকে ভিউ, আর এই হচ্ছে রিভার সাইড ভিউ। এরই মধ্যে কানে এলো সোলাং ভ্যালি যাওয়ার রাস্তা নাকি খুলে দেওয়া হয়েছে। খুব আনন্দ, সোলাং যাওয়ার রাস্তা খুলে দিয়েছে। এই দেখুন সোলাং যাওয়ার রাস্তা যেখানে আটকাচ্ছিল সেখানে কিন্তু এখন খুলে দিয়েছে, আর আটকাচ্ছেন না। এই দেখুন কালকে এই রাস্তা দিয়ে গেছি, আর আজকের এই রাস্তার অবস্থা দেখুন, পুরো বরফে ভর্তি। মানে কালকের রূপ রাস্তার আর আজকের রূপ আকাশ পাতাল ডিফারেন্স। কথায় বলে না, আপনার ভাগ্যে যতটুকু আছে ঠিক ততটুকুই আপনি দেখতে পাবেন, তার বেশিও না কমও না। এ কথার সত্যতা হাতে নাতে প্রমাণ পেলাম, কারণ আমার ক্ষেত্রেও ঠিক এটাই ঘটল। সোলাং ভ্যালির রাস্তায় গাড়ি আমাদের ঢুকিয়ে দিল বটে, কিন্তু এখানে প্রচুর জ্যাম, প্রচুর। এই যে দেখছেন প্রচুর জ্যাম, লম্বা জ্যাম হয়ে গেছে। 4x2 গাড়িগুলো সেইগুলো মেনলি মানে আমাদের যে গাড়িটা সেরকম একটা লাইন হয়েছে, এই যে এইগুলো। আর 4x4 যে গাড়িগুলো সেইগুলো ডান দিক দিয়ে ওভারটেক করে চলে যাচ্ছে, যার ফলে একটা বেশ চিন্তার ব্যাপার যে মারাত্মক রকম জ্যামে ফেঁসে গেলাম। না আজকে সত্যি ব্যাড লাক, গাড়ি ঘুরিয়ে নিচ্ছি, কারণ এই লম্বা জ্যাম আছে প্রায় 9 কিলোমিটার মতো। এ বলছে যে 4x4 গাড়িও নাকি আটকে দিচ্ছে, যার ফলে এখান থেকে ঘুরিয়ে নিচ্ছি। আজকের দিনটা পুরো এখানে বসে বসেই কেটে যাবে, তার থেকে বরং মল রোডে আরও 2টো সাইট সিন আছে, সেগুলো করব, করে মল রোডে সময় কাটাবো। और याद रास्ते तक जा रहा है, सोलांग वैली तक नहीं जा रहा, नहीं होगा नहीं। ভেবেছিলাম সোলাং ভ্যালিতে অনেকক্ষণ টাইম স্পেন্ড করব, কিন্তু সেটা হলো না। ব্যাড লাক, কি আর করা যাবে। আপাতত মল রোডের ওখানে 2খানা সাইট সিন আছে, বনবিহার এবং মোনাস্ট্রি, ওইগুলো দেখবো। তার আগে রাস্তায় যেতে যেতে এরকম একটা সিন দেখে নেমে বললাম, এখানেই খানিকটা টাইম স্পেন্ড করি। এই এখানে নিচে নেমে দেখছি একটা টেম্পোরারি দোকান আছে, এখানে অনেক কিছু খাবার পাওয়া যাচ্ছে। দেখুন একটা গাড়ি করে বিক্রি করছে। এখানে মোমো, চাউমিন, ম্যাগি, ব্রেড টোস্ট যেটা কালকে খেলাম সেটা এখানে বলছে 100 টাকা করে, 2টো ডিম দিয়ে এবং 2টো ব্রেড দিয়ে। আর চাউমিন হচ্ছে এগ চাউ 150 টাকা পার প্লেট। একটা অর্ডার করেছি চাউমিন। এখানে বেশ খানিকটা সময় কাটিয়ে চলে এলাম মানালির পর্যটকদের জন্য একটি জনপ্রিয় এবং আধ্যাত্মিক স্থান হিমালয়ান নির্মাপা তিব্বতী বৌদ্ধ মঠ। মঠটিতে শাক্যমুনি বুদ্ধের একটি বিশাল ধ্যানমগ্ন মূর্তি রয়েছে। সকাল থেকে সন্ধে সাধারণ দর্শনার্থীরাও এই মঠের ধ্যানকক্ষে ধ্যান করতে পারেন। বুদ্ধ মোনাস্ট্রি দেখে চলে এলাম বনবিহার। এখানে ঢুকতে গেলে পার হেড 50 টাকা করে টিকিট, এবং 8 বছরের নিচে হলে 20 টাকা। এখানে জঙ্গল সাফারি করার জন্য 50 টাকা করে নেয়। এরকম টোটো আছে, টোটো বলুন বা এরকম গাড়ি বলুন,
এতে করে পুরো জঙ্গল সাফারি করে দেবে। 15 থেকে 20 মিনিট মতো সময় লাগে। বাচ্চাদের জন্য প্রচুর রকম অ্যাক্টিভিটিস এখানে আছে। এ দেখুন, বাচ্চাদের জন্য প্রচুর অ্যাক্টিভিটিস আছে। এছাড়াও এর ভেতরে এরকম দোকান আছে যেখানে একদম জুস, ফ্রুট জুস থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্ক, দেখুন ভুজিয়া, স্ন্যাক্স, মোমো সব কিছু পেয়ে যাবেন। এবং সব থেকে যেটা আকর্ষণীয়, বিভিন্ন জায়গায় এরকম দেখুন, এই যে ড্রেস পরে ছবি তুলছেন ওনারা, এই যে ড্রেস পরে ছবি তুলছেন, সেই ড্রেস এখানে একদম এনারা বানাচ্ছেন। দেখুন হাতে তৈরি একদম বানাচ্ছেন, বানিয়ে এইগুলো একদম কস্টিউম হিসেবে ভাড়া দেওয়া হচ্ছে, একদম হাতে তৈরি করছেন। এখানে বোটিং করতে গেলেও পার পার্সন 50 টাকা করে টিকিট। ভেবেছিলাম বোটিংটা করব, কিন্তু এত ছোট একটা জায়গার মধ্যে বোটিং ঠিক ইন্টারেস্ট লাগলো না। বনবিহার থেকে এইবার বেরিয়ে যাচ্ছি, না তেমন কোনো ভালো লাগলো না। 50 টাকা করে দিয়ে মানে ভেতরে ওই বাচ্চাদের পার্কের যে মজা ওইটুকুই। এইবার আপনাদের খুব ভালো একটা ইনফরমেশান দিই। এই যে দেখছেন মোনাস্ট্রি, এই যে বৌদ্ধ মোনাস্ট্রি, তার যে পিছনের গেট, এই পিছনের গেট দিয়ে একটুখানি এগিয়ে এসেই এই যে গলিটা ঢুকে গেছে ডান দিকে, এই গলি দিয়ে খানিকটা এগোলেই আপনাদের দুপুরের যে খাবার, লাঞ্চ বলুন বা যাই বলুন, মানে বাঙালি খাবার এখানে খুব সুন্দর পেয়ে যাবেন। এবং বাংলা একদম বাঙালি একজন মেদিনীপুরের ভদ্রলোক মোহনবাবু, ওনারই এখানে কিন্তু আপনারা ইজি কিন্তু খাবারটা খেয়ে নিতে পারেন। এখানে সব রকমই পাবেন। এ দেখুন, ভেজ থালি আছে 150 টাকা, মাছের থালি আছে 200 টাকা, 200 টাকা রুই মাছ আর 220 কাতলা মাছ। ডিম থালি আছে 170 টাকা, চিকেন থালি আছে 230 টাকা, মটন থালি 260 টাকা। পিওর বাঙালি স্বাদের খাবার দিয়ে সারলাম আজকের লাঞ্চ। এরপর বেশ লং টাইম ধরে চললো মেলে ঘোরাঘুরি আর কেনাকাটা। এই ট্যুরে যখন প্রথম আসি তখন ভেবেছিলাম ট্যুর পিকার্স কীরকম হবে না হবে, এবং অনেক মানুষ বলেছিলেন হ্যাঁ সত্যি ভালো, সেটা আমি বিশ্বাস করেই এসেছিলাম, তার প্রমাণও হাতে নাতে পেয়ে গেলাম। তো এখানে আজকে ডিনার করতে চলে এসেছি। ডিনার করতে এসে আমার একজন সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা গেল, আমার দর্শক বন্ধু। দাদা আপনার নামটা একটু বলুন। আমার নাম সৈকত চ্যাটার্জি। কোথা থেকে? আমি বোলপুর শান্তিনিকেতন থেকে আচ্ছা, এসেছি। আমিও ট্যুর পিকার্সের সাথেই এসেছি। আমি খুব আনন্দিত যে দাদার সঙ্গে দেখা হলো। দাদার সাবস্ক্রাইবার আমি একজন, অনেকদিন ধরে দাদার ভিডিও দেখি। খুব ভালো লাগলো দাদার সঙ্গে আলাপ করে। হ্যাঁ বৌদি, আপনার কিরকম লাগলো? ভীষণ ভালো লাগলো। ট্যুর পিকার্সের ব্যবস্থাপনা ভীষণ ভালো। সিমলা থেকে প্রথমে কাসল যাই, তারপর আজকে মানালি। তো এখানে ব্যবস্থাপনা ভীষণ ভালো। সমস্ত হোটেল যেখানে যেখানে থেকেছি বা আমাদের যে গাড়িতে করে নিয়ে আসা হয়েছে, প্রতিটা ব্যবস্থাপনাই ভীষণ ভীষণ সুন্দর। এদিন ডিনারে ছিল ভাত, ডাল, পনির, চিকেন, পায়েস, স্যালাড, এলাহি আয়োজন। আর পরের দিনের ব্রেকফাস্টে ছিল ভেজ স্যান্ডউইচ, বয়েলড এগ আর চা। আর তাই খেয়ে হোটেল থেকে চেক আউট করে গেলাম, কারণ আজ রাতেই কালকা থেকে আমাদের ট্রেন। এরকম জায়গা ছেড়ে চলে আসা এ যেন বহু কষ্টের। তাই ফেরার পথে বারবার যেন গাড়ি থেকে নেমে যেতে মন চাইছিল। এই রকম জায়গা ছেড়ে যেতে কার মন চায় বলুন? এত সুন্দর জায়গা, বড় পাহাড়, এরকম নদী, এরকম আপেল বাগান, ওফ সত্যি করে মনটা বিশ্বাস করুন ভীষণভাবে খারাপ লাগছে। আর স্বাভাবিক, সেটা সবার ক্ষেত্রেই হয়। আর সেই জন্য একদম ড্রাইভার দাদাকে বললাম একটু প্লিজ নামান। যাওয়ার সময় আমরা এই রাস্তা দিয়ে গেছি, এই দেখিয়েছিলাম বৈষ্ণোদেবী মন্দির। এ দেখুন, এটা বৈষ্ণোদেবী মন্দির। এখানে ভোগ খেয়েছিলাম এবং তার ঠিক উল্টো দিকে নেমে পড়েছি। কিন্তু আবার বলে দিচ্ছি যে এবার এই সিমলা, কুলু, মানালি, কাসল ট্যুর করলাম ট্যুর পিকার্সের সঙ্গে। দুর্দান্ত সত্যি করে। এদের ব্যবস্থা যেমন শুনেছিলাম তেমনই, যেমন রুম, 24 ঘন্টা, হট ওয়াটার এবং গাড়ি, খাওয়া দাওয়া সব কিছু ওকে। তা আপনারাও কিন্তু সিমলা, কুলু, মানালি যদি ঘুরতে চান এদের কিন্তু বুক করতে পারেন ট্যুর পিকার্সের সঙ্গে। আমি ফোন নম্বর এখানে দিয়ে দিলাম, একটা ফোন করে বুক করে নেবেন, একদম নির্ঝঞ্ঝাটে নিশ্চিন্তে ঘুরতে পারবেন। কোনো কিছু শেষ হলে তবেই আবার নতুন কিছু শুরু হয়, এই বলে মনকে সান্ত্বনা দিয়ে ফাইনালি যাত্রা শুরু করলাম স্টেশনের উদ্দেশ্যে। তবুও যেন বারবার ঘাড় ঘুরিয়ে দেখছিলাম কোথায় বরফওয়ালা পাহাড় শেষ আর তারপর কোথায় শেষ বরফবিহীন পাহাড়।